সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা। এখানে রয়েছে কয়েকশো বছরের পুরাতন নবরত্ন মন্দির, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কাচারি বাড়ি সহ আরও কয়েকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সকালে ট্রেনে করে চলে যাওয়া যায় সিরাজগঞ্জে এবং সারাদিন ঘুরে সন্ধ্যা অথবা রাতের ট্রেনে আবারও ঢাকায় ব্যাক করা যায়। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে আমরা চলে যাই সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ভ্রমণ সঙ্গী ছিলেন রায়হান ভাই, যাকে আপনারা বরিশাল ব্লগে দেখেছেন। রায়হান ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় ট্যুর। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌঁছে আমরা ঘুরে দেখি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নবরত্ন মন্দির ও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত রবীন্দ্র কাচারি বাড়ি। বর্তমানে নতুন যমুনা রেল সেতু চালু হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে গিয়েছে। নতুন যমুনা রেল সেতু দিয়ে আমাদের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে যেতে সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার মতো। আমার এই ভিডিওতে আমি ইংলিশ সাবটাইটেল যুক্ত করেছি, এতে করে বিদেশি পর্যটকেরা এই ব্লগটি ভালো মতো বুঝতে পারবেন বলে আশা করি। চলুন তাহলে আজকের সিরাজগঞ্জ ভ্রমণ ব্লগটি শুরু করা যাক। চ্যানেলে আগত নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য এক একটি অনুপ্রেরণা। আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের যাত্রাটি শুরু হয় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে। ট্রেনটি জয়দেবপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জের উল্লাপাড়া সহ বিভিন্ন স্টেশনে দাঁড়ায়। সকালের মিষ্টি আবহাওয়ায় গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমাদের ট্রেনটি ছুটতে থাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উদ্দেশ্যে। নতুন যমুনা রেল সেতুর সাহায্যে উত্তরবঙ্গ রেলে যাতায়াত করা অনেকটা সহজ হয়ে গিয়েছে। নতুন যমুনা রেল সেতু দিয়ে আমরা কয়েক ঘন্টার ভিতরেই ঢাকা থেকে পৌঁছে যাই সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে। শুক্রবার থাকায় ট্রেনে কিছুটা ভিড় ছিল বটে, বাট আমাদের অত বেশি অসুবিধা হয়নি। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের বাইরে একটি খাবার হোটেলে আমরা প্রবেশ করি আমাদের সকালের নাস্তা সম্পূর্ণ করার জন্য। আর আমাদের সকালের নাস্তার আইটেম ছিল তেল ছাড়া পরোটা, মিষ্টি। এখানকার মিষ্টিগুলো আমাদের কাছে খুবই সুস্বাদু লেগেছিল। মিষ্টির পাশাপাশি আমরা এক বাটি ডাল ভাজি নিই পরোটা দিয়ে খাওয়ার জন্য। মোটামুটি মানের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের বাইরের এই খাবার হোটেল থেকে। সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করে আমরা একটি ভ্যান নিয়ে চলে যাই মেইন রোডে। আর এরকম ভ্যান আমি সিরাজগঞ্জ জেলাতেই প্রথম দেখেছি। মেইন রোডে নেমে আমরা একটি সিএনজি নিয়ে চলে যাই শ্যামলীপাড়ায়। যেতে সময় লেগেছে 15 মিনিটের মতো। শ্যামলীপাড়া থেকে আরও একটি সিএনজি করে আমরা চলে যাই হাতিকামরুল মেইন রোডে। আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের প্রথম ভ্রমণ স্পট নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার হাতিকামরুলে অবস্থিত। শ্যামলীপাড়া থেকে হাতিকামরুল যেতে আমাদের সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। হাতিকামরুল মোড় বা হাতিকামরুল হাইওয়ে থেকে আমরা একটি ভ্যান নিয়ে সরাসরি চলে যাই নবরত্ন মন্দিরে। হাতিকামরুল হাইওয়ে থেকে নবরত্ন মন্দিরে ভ্যানে করে আমাদের যেতে সময় লেগেছে প্রায় 10 মিনিটের মতো। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের প্রথম ভ্রমণ স্পট নবরত্ন মন্দিরে, যেটি সিরাজগঞ্জ জেলা এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রত্নতত্ত্ব স্থান। চলুন এই নবরত্ন মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসা যাক। নবরত্ন মন্দিরটির আবিষ্কারের সময়ের কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এই মন্দিরটির সঠিক নির্মাণকাল জানা যায়নি। তবে 1664 সালে রামনাথ ভাদুরী নামের এক স্থানীয় জমিদার এই মন্দিরটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে। তবে কেউ কেউ মনে করেন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর সময়কাল, অর্থাৎ 1704 থেকে 1728 সালের ভিতর এই মন্দিরটি নির্মিত হয়েছে। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে রাজ্যের রাজস্ব পরিশোধে সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে
রামনাথ ভাদুরীকে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন রামনাথ ভাদুরী নিজস্ব অর্থ খরচ করেই এই মন্দিরটি নির্মাণ করেছেন। নবরত্ন মন্দিরে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে। শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গ মিটারের মতো। মন্দিরটির প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার ও প্রস্থ 13.25 মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর অবস্থিত 9টি চূড়া থেকে, বর্তমানে যেগুলো প্রায় ধ্বংসই হয়ে গেছে বলা যায়। স্থানীয়ভাবে এই মন্দিরটি দোলমঞ্চ নামে পরিচিত। মন্দিরটির ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ, যদিও কক্ষগুলো বর্তমানে ফাঁকা অবস্থায় রয়েছে, অর্থাৎ কক্ষগুলিতে কোনো কিছুই নেই। নবরত্ন মন্দির 3 তলা বিশিষ্ট একটি মন্দির, যদিও বর্তমানে মন্দিরটির নিচতলায় শুধুমাত্র প্রবেশ করা যায়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার হাতিকামরুলে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যেটি আসলে নবরত্ন মন্দির হিসাবে পরিচিত আর কি। তো মানে বরিশালের মতো এবারও আমার ট্যুর পার্টনার রাহান ভাই। তো রাহান ভাই কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি, এখানে আপনারা যদি আসেন অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে আসার সময় যে রাস্তাটা আছে এটা যদি আপনারা দেখেন, যে মানে অসাধারণ, একদম বাতাসের কোয়ালিটিটা সেই। আর এখানে পুরো একদম ন্যাচারাল বাতাস, সেটাই, মানে একদম শান্তি পাবেন বাতাসটাতে। আর এখানে আসলে দেখা যাবে যে হচ্ছে একটা শান্ত পরিবেশ, শান্ত আবহাওয়া, কোনো অতিরিক্ত সারা শব্দ নাই, তারপর ভারী ধোয়া নাই। আপনারা সবাই, আর মন্দিরটা কিন্তু একদম গ্রামের ভিতর অবস্থিত, তো মানে আসলে আশেপাশে সবুজ গাছপালা আছে, এক কথায় অসাধারণ পরিবেশ, তাই না রায়ান ভাই? জি জি, অবশ্যই। আপনারা সবাই চেষ্টা করবেন আসার জন্য। অবশ্যই। আপনারা কেউ সিরাজগঞ্জ জেলা ভ্রমণে আসলে আমি সাজেস্ট করব একবার হলেও সিরাজগঞ্জের হাতিকামরুল উপজেলায় অবস্থিত এই নবরত্ন মন্দিরটি ঘুরে যাবেন। এখানে আসলে আপনারা ইতিহাস এবং ঐতিহ্যের একটি ছোঁয়া পেয়ে যাবেন। মন্দিরটির সামনে রয়েছে সবুজ ঘাসে মোড়ানো বিশাল বড় একটি মাঠ। এই মাঠটি মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। সিরাজগঞ্জের হাতিকামরুল উপজেলায় অবস্থিত নবরত্ন মন্দির ঘুরে আমরা ভ্যান নিয়ে চলে যাই হাতিকামরুল হাইওয়ে বা হাতিকামরুল মেইন রোডে। আর নবরত্ন মন্দিরের যাওয়া এবং আসার পথের দুই ধারে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যে কারোরই মন ভালো করে দিবে। হাতিকামরুল হাইওয়ে থেকে আমরা একটি বাসে করে রওনা দিই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়, যেখানে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি। হাতিকামরুল হাইওয়ে থেকে শাহজাদপুর যেতে আমাদের সময় লেগেছে 45 থেকে 50 মিনিটের মতো। শাহজাদপুর বাসস্ট্যান্ড নেমে আমরা একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চলে যাই আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের পরবর্তী ভ্রমণ স্পট রবীন্দ্র কাচারি বাড়ির উদ্দেশ্যে। যেতে সময় লেগেছে 5 মিনিটের একটু বেশি। রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। বর্তমানে জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে রবীন্দ্র কাচারি বাড়ির ভিতর প্রবেশ করতে হয়। আর ভিতরে প্রবেশের পরই চোখে পড়বে অসম্ভব সুন্দর সুন্দর গাছপালা। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশদের থেকে প্রথম এই বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে প্রথম শাহজাদপুরে আসেন। তিনি এই কুঠিবাড়িতে বসেই তার অনেক সাহিত্য রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই অঞ্চলের জমিদার হয়ে আসেন। বর্তমানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়িটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1840 সালে এ অঞ্চলের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এ অঞ্চলের জমিদারি কিনেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কাব্যের কাজ এখান থেকেই তিনি শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি এটা দিয়ে নোবেল প্রাইজ অর্জন করেন। রবীন্দ্র কাচারি বাড়ির বারান্দায় বর্তমানে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল প্রত্নতত্ত্ব স্থাপনা ম্যাপের ভিতর চিহ্নিত করে দেওয়া হয়েছে, যাতে করে দর্শনার্থীরা সহজেই বুঝতে পারে এবং জানতে পারে উত্তর অঞ্চলের প্রত্নতত্ত্ব স্থাপনা সম্পর্কে। রবীন্দ্র কাচারি বাড়ির ভিতরে রয়েছে কবির এবং কবির বাবা এবং দাদার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। বিশাল জায়গা নিয়ে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ির ভিতর একটি মিলনায়তন
এবং একটি মাঠ ও বেশ কিছু ফুলের গাছ রয়েছে, যা বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে। আপনারা যদি কেউ সিরাজগঞ্জ জেলা বেড়াতে আসেন, অবশ্যই এই রবীন্দ্র কাচারি বাড়িটি ঘুরে যাবেন। নবরত্ন মন্দির ও রবীন্দ্র কাচারি বাড়ি ছাড়াও সিরাজগঞ্জে রয়েছে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য টি বাঁধ, যমুনার পাড় সহ বেশ কিছু স্থান। সময় থাকলে সবগুলো স্থান ঘুরে যাবেন। রবীন্দ্র কাচারি বাড়ির বাইরে থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমরা চলে যাই শাহজাদপুর বাস স্ট্যান্ডে, এবং শাহজাদপুর বাস স্ট্যান্ড থেকে পাবনাগামী বাসে উঠে আমরা পাবনা চলে যাই। পাবনায় এক রাত্রি যাপন করে ঘুরে দেখি পাবনার কয়েকটি দর্শনীয় স্থান। সবকিছু ঠিক থাকলে আমার পরবর্তী ভিডিওতে আমাদের পাবনা ভ্রমণ গল্প তুলে ধরবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।